জুলহাস তনয় হত্যার প্রধান আসামি গ্রেফতার, আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আইনগত বাধা নেই, হাইকোর্টের রিট খারিজ। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি চলছে, বিবেচনা করা হবে সমমনাদেরও। থেরেসার ব্রেক্সিট চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে নাকচ, অনাস্থা ভোটের ডাক দিলেন করবিন। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার একুশে সংবাদে। সাথে আছি আমি সাব্বির আহমেদ এবং আমি তাসনিমা আফিফা। সংবাদে আরো থাকছে। রিজার্ভ চুরির ঘটনায় ঝুলে আছে রেজালের 6 কর্মকর্তার বিচার, শিগগিরই মামলা করবে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীর কলাবাগানে নিজ বাসায় ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয়কে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। বিস্তারিত সঞ্জিদা রাশিদের রিপোর্টে। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি, পাওয়া মাত্রই আপনাদের দেখানো হবে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফর। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। পরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী ইরানের রাষ্ট্রদূতকে বাণিজ্য ঘাটতি কমাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সাথে বাংলাদেশের বিশেষায়িত অঞ্চলে ইরানি বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফর অভিনন্দন জানান শেখ হাসিনাকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। নির্বাচনের উপর দিয়ে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদুল্লাহ ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন। আইনজীবী কাজী মবিনুল হাসান জানান, আদেশের বিরুদ্ধে আপিল করার আইনগত সুযোগ নেই। আইন অনুযায়ী এখন নির্বাচন কমিশন মেয়র নির্বাচনের উপর পুনঃ তফসিল ঘোষণা করবে। গেল 30 নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। দর্শক, রাজধানীর কলাবাগানে নিজ বাসায় ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয়কে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে দেখুন আমাদের সহকর্মী সঞ্জিদা রাশিদের রিপোর্টে। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানে লেক সার্কাস রোডের ভাড়া বাসায় জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বি তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার শুরু থেকেই সন্দেহের আঙুল ওঠে জঙ্গিদের দিকে। অবশেষে প্রধান সন্দেহভাজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আব্দুল্লাহকে টঙ্গী থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান সিটিটিসির প্রধান। ক্লার গ্রুপের একজন অন্যতম সদস্য আসাদুল্লাহ ওরফে ফখরুল ওরফে ফয়সাল ওরফে জাকির ওরফে সাদিককে, যার বয়স 25 বছর, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, আসাদুল্লাহ ও আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রশিক্ষক। জুলহাস মান্নান একসময় ইউএসএআইডিতে কাজ করত, ফলে ইউএস এম্বাসি সহ সারা বিশ্বেরই, যেহেতু তারা গে রাইট অ্যাক্টিভিস্ট ছিল, সেই হিসেবে বিষয়টি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এছাড়া 2016 সালে উত্তর বাড্ডার পুলিশের অস্ত্র ছিনতাই মামলারও আসামি আব্দুল্লাহ। ওই দিন মোট 7 জন উপস্থিত ছিল, যাদের ভিতরে 5 জন ছিল কিলার গ্রুপের সদস্য এবং 2 জন ছিল ইন্টেল গ্রুপের সদস্য।
আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেওয়ার আগে আসাদুল্লাহ যশোরের নওড়াপাড়ায় ছাত্র শিবিরের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানিয়েছেন পুলিশ। সানজিদা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি দ্বিতীয় দিন আজ। দলের জন্য ত্যাগী ও নিবেদিতদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রাধান্য পাবে সমমনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও। এদিকে তৃণমূলে যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন হবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতীয় সংসদে সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 44টি আসনের বিপরীতে মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিনে দুপুর নাগাদ 8 বিভাগে প্রায় 200-র বেশি ফর্ম বিক্রি হয়েছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 2টি অস্থায়ী বুথ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছে প্রার্থীরা। দীর্ঘদিন রাজপথের আন্দোলনে যুক্ত সাংস্কৃতিক কর্মীরাও সংগ্রহ করছেন মনোনয়ন ফর্ম। সোনার বাংলা তো আসলে হবে তখনই যখন সব দিকেই আমাদের সাফল্য আসবে। ফেনী 3 থেকে নির্বাচন করার জন্য কাজ করেছে দীর্ঘদিন। আশা করছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কাজ করার সুযোগ দেবেন। নিবেদিত হয়ে দলের জন্য কাজ করায় মূল্যায়নের আশা করছেন অনেক তৃণমূল নেত্রী। রাজপথে থাকবো, কাজ করব, দেশের আরো উন্নয়ন করব নেত্রীর পাশে থেকে। নারীদের উন্নয়নের দিকে খেয়াল রাখবে এবং নারীরা যেন শিক্ষা দীক্ষায় আরো এগিয়ে যায় সেদিকে খেয়াল রাখবে। তৃণমূল থেকে যারা এসেছে তাদেরকে অবশ্যই বিবেচনায় রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে কাজ করার সুযোগ দেন তাহলে আমি মনে করব যে আমি নারীদেরকে আরো ঘর থেকে বের করে আনতে পারবো। এদিকে দলের জন্য ত্যাগী ও সম্পৃক্তদের বিবেচনায় রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, যাদের ত্যাগ আছে, সেটা আমাদের জন্য ফার্স্ট কনসিডারেশন। সাংস্কৃতিক অঙ্গনেও অনেকে আমাদের সঙ্গে কাজ করেছে। সব কিছু বিবেচনায় আমরা রাজনৈতিক কর্মীদের বেশি মূল্য দেব। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগ পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি চলবে বলে জানান তিনি। তাদের ভোট হবে সংসদে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের 6 কর্মকর্তার বিচার এখনো শুরু হয়নি। 2 বছর পরও তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে না ডিপার্টমেন্ট অফ জাস্টিস। আর অভিযুক্ত মূল পরিকল্পনাকারী ক্যাসিনো ব্যবসায়ী কিম অংকে আগেই দায় মুক্তি দিয়েছে সংস্থাটি। মহিতুন রিয়া রিপোর্ট। 2016 সালের ফেব্রুয়ারিতে হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 10 লাখ ডলার। এই অর্থের 8 কোটি 10 লাখ ডলার যায় ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকে। এই ঘটনায় ব্যাংকের তৎকালীন ম্যানেজার মায়া দেগুইতোকে সম্প্রতি 7 বছর কারাদণ্ড দেয় দেশটির আদালত। কিন্তু রিজার্ভ ব্যাংকের অভিযুক্ত আরও 6 কর্মকর্তার বিচার এখনো শুরু হয়নি। তারা হলেন সাবেক কোষাধ্যক্ষ রাউল ভিক্টর তান, ইসমাইল রেস, ব্রিজিত্তে কাপিনা, নেস্তর পিনেদা, রোমুয়ালদো আগারাদো এবং এঙ্গেলা রুট টরেস। অভিযুক্তরা সবাই সন্দেহভাজন অ্যাকাউন্টগুলো সম্পর্কে জেনেও অবহেলা করেছেন। দেশটির সংবাদ মাধ্যম ফিলস্টার প্রসিকিউটর জেনারেল রিচার্ড অ্যান্থনি ফাদুলনের বরাতে এ খবর দিয়েছে। তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ডিপার্টমেন্ট অফ জাস্টিস। তবে আরেকটি মামলায় এই 6 কর্মকর্তাকে অভিযুক্ত করা যেতে পারে বলে জানিয়েছে ফিলস্টার। রিজার্ভ চুরির মূল পরিকল্পনাকারী হিসেবে খ্যাত ক্যাসিনো ব্যবসায়ী কিম অং, ব্যবসায়ী ইয়াংসু, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ফিল্ডেমের কর্মকর্তা মাইকেল ও সালুদ বাতিস্টার বিরুদ্ধেও একই অভিযোগ আনে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। তবে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এক প্রসিকিউটর তা খারিজ করে দেয়। এদিকে রিজার্ভ চুরির ঘটনায় 5 ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করবে বাংলাদেশ ব্যাংক। এজন্য নিউ ইয়র্কের 2টি ল ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। দর্শক, সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। সাংবাদিক আমানুল্লাহ কবিরকে ফুলের শ্রদ্ধা বিকেলে সমাহিত করা হবে জামালপুরে। সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চলছে, পুলিশের সঙ্গে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবীরাও। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে।
প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবিরের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে জাতীয় প্রেস ক্লাবে মৃতদেহ নিয়ে আসলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সেখানে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এতে তার দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে জাতীয় প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক আমানুল্লাহ কবির ছিলেন সৎ ও নিষ্ঠাবান। তার মৃত্যুতে সাংবাদিকতা পেশার অপূরণীয় ক্ষতি হয়েছে। বাদ আসর জামালপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমানুল্লাহ কবির একজন পেশাজীবী সাংবাদিক হিসেবে, নিউজ এডিটর হিসেবে অনন্য তার অবদান। পদমস্তক একজন পেশাদার সাংবাদিক ছিলেন এবং বাংলাদেশে পূর্ণকালীন ইংরেজি সাংবাদিকতা করেছেন। এমন সফল ইংরেজি সাংবাদিকতার দৃষ্টান্ত খুব অল্প। সাংবাদিকতার দল মত নির্বিশেষের ঊর্ধ্বে উঠে কবির ভাই ছিলেন একজন অসাধারণ মানুষ। তিনি তার কাজের মধ্যেই বেঁচে থাকবেন। জাতীয় প্রেস ক্লাব তার দীর্ঘদিন মনে রাখবে এবং তার অভাব অনুভব করবে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে চলছে পক্ষকালব্যাপী ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম। 2 সপ্তাহের কার্যক্রমে লিফলেট, প্ল্যাকার্ড, ফেস্টুন, গাইড বই বিতরণ করছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন মানতে জনসাধারণকে সচেতন করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দ্বিতীয় দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র পরীক্ষা করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। মোটরসাইকেলের চালক এবং আরোহীদের হেলমেট না থাকা, গাড়ির ফিটনেস ও বৈধ কাগজ না থাকলে মামলা দেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছেন রেড ক্রিসেন্টের সদস্যরাও। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। শীতের শুরু থেকেই গাজীপুরের পর্যটন ও বিনোদনের স্পটগুলোতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও ভাওয়াল জাতীয় উদ্যান ছাড়াও গড়ে উঠেছে প্রায় 200 রিসোর্ট। শালবন বেষ্টিত সাফারি পার্কে আছে 86 প্রজাতির 4900 প্রাণী। প্রতিদিনই গড়ে 5 থেকে 6000 পর্যটক যাচ্ছেন সেখানে। পাশাপাশি ব্যক্তিগতভাবে গড়ে ওঠা বিনোদনের স্পটগুলোতেও ভিড় জমান দর্শনার্থীরা। বঙ্গবন্ধু সাফারি পার্কের যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থারও উন্নতি করা হয়েছে। এ পর্যায়ে আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন আরো থাকবে। নাইরোবিতে বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলা, নিহত 7। বিপিএল এ ঢাকার বিপক্ষে ব্যাট করছে রাজশাহী, বিকেলে রংপুরের প্রতিপক্ষ সিলেট। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। জুলহাস তনয় হত্যার প্রধান আসামি গ্রেফতার, আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আইনগত বাধা নেই, হাইকোর্টের রিট খারিজ। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি চলছে, বিবেচনা করা হবে সমমনাদেরও। থেরেসার ব্রেক্সিট চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে নাকচ, অনাস্থা ভোটের ডাক দিলেন করবিন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। ধন্যবাদ।